আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কওমি মাদ্রাসার ছাত্রদের এসএসসি এইচএসসি পরীক্ষা দেওয়া উচিত কিনা এটা নিয়ে নতুন করে আবার আলোচনা শুরু হয়েছে। শিবচর মাদ্রাসা থেকে 100 জন এর বেশি ছাত্র বহিষ্কার করার পরে, যদিও বহিষ্কারের কারণ হিসাবে মাদ্রাসা কর্তৃপক্ষ বলছেন যে অনেক দিন পর্যন্ত ছাত্ররা অনুপস্থিত থাকা, কিন্তু ছাত্রদের পক্ষ থেকে দাবি হলো তাদেরকে এসএসসি পরীক্ষা দেওয়ার কারণে বহিষ্কার করা হয়েছে, এবং এটা লজিক্যাল। এটা আমাদের কওমি মাদ্রাসাগুলো থেকে দেখা যাইতেছে অতীতেও এই রীতি চলে আসছে। যারা এসএসসি পরীক্ষার্থী ছিল তাদেরকে বহিষ্কার করা হয়েছে, এবং তাদেরকে মাদ্রাসা থেকে মানে নানান রকম জবাবদিহিতার মধ্যে দিয়ে যাইতে হয় আর কি, স্বাভাবিকভাবে কওমি মাদ্রাসাগুলোতে। এই জন্য ব্যক্তিগতভাবে আমি নিজেও যতদিন পর্যন্ত মাদ্রাসায় পড়াশোনা করছি ততদিন পর্যন্ত কোনো ধরনের পরীক্ষা বাসা থেকে দিতে দেওয়া হয়নি আর কি। তো সেটা ভিন্ন আলাপ। তাহলে এখন মূল সমস্যাটা নিয়ে আমরা আলাপ করতে চাই যে কওমি মাদ্রাসার ছাত্রদের কি এসএসসি এইচএসসি বা সরকারি পরীক্ষা দেওয়া উচিত কিনা। তো আমি মনে করি এটা উচিত এবং জরুরি। তো যেহেতু আমি এটা মনে করি, তো কেন এটা জরুরি এই বিষয়ে আমি আলাপ আলোচনা করব। দেখেন, একটা ছাত্র যখন কওমি মাদ্রাসা থেকে ফারিগ হয় তার বয়স কত থাকে? নিম্নে 22, ঊর্ধ্বে 25-26ও আছে। তো 25-26 বছরের একটা ছেলে, তার হাতে তখন সার্টিফিকেট বলতে থাকে শুধুমাত্র কওমি মাদ্রাসার সার্টিফিকেট, যেটা দিয়ে আল্লাহর দুনিয়ায় মসজিদ মাদ্রাসায় চাকরি করা ছাড়া কিছুই করা যায় না। তো এই ছেলেগুলা, তাদের সামনে দেখা যায় যে দিক বিদিক শূন্য অবস্থায় তারা কি করবে খুঁজে পায় না। কেউ কেউ দেখা যায় যে ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে নেমে পড়ে, এবং যেহেতু আমাদেরকে ব্যবসা বাণিজ্যভাবে শিক্ষা দেওয়া হয় না, যদিও আমরা কিতাবুল বই অনেকগুলা পড়ি, কিন্তু ওইভাবে ব্যবসা বাণিজ্যের কৌশল ইত্যাদি আমাদেরকে শেখানো হয় না। ফলে ছাত্ররা ওই দেখা যায় সাধারণ মধুর বিজনেস, ঠিক আছে, এরপরে কেউ কেউ যাদের ফ্যামিলি এরকম আছে, সাপোর্ট আছে, তারা হয়তো এয়ারলাইন্স, টিকিটিং, এরকম আরও নানান ক্ষেত্রে কওমি মাদ্রাসার ছাত্ররা নিজের গতিতে চেষ্টা করতে থাকে, এবং এর বিপুল একটা অংশ ফেল হয়। এবং তারপরে তাদের গন্তব্য হইতেছে একটা, যদি এরকম যোগ্যতা থাকে ভালো একটা মাদ্রাসায় ঢোকা, আর যদি যোগ্যতা না থাকে তাহলে কোনো এক জায়গায় একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে, 2 রুম 3 রুমের একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে একটা মাদ্রাসা খুলে বসা, ঠিক আছে। এবং যাদের ব্যবসায়িক বুদ্ধি ভালো তারা হয়তো পাশাপাশি একটা মহিলা শাখাও খোলেন এবং ক্যাডেট শাখাও খোলেন, যাই হোক। তাহলে এই হচ্ছে আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের ভবিতব্য। কিন্তু সিনারিওটা যদি এরকম হইতো, যদি চিন্তা করেন যে একটা ছেলে যখন কওমি মাদ্রাসা থেকে ফারিগ হইতেছে তখন তার হাতে বিকল্প আরও 2-1টা ব্যবস্থা আছে। বিকল্প বলতে আমি বলতে চাইতেছি পড়াশোনা, উচ্চতর পড়াশোনার ক্ষেত্রে। এই কওমি মাদ্রাসা থেকে ফারিগ হওয়ার পরে একটা ছেলের আমাদের আমাদের দিকে ইফতা আদব এরপরে আর কোনো পড়াশোনা নাই, এবং এগুলা কোনোটাই ওই অর্থে পিএইচডি বা বিশেষায়িত পড়াশোনা যেটা আসলে পৃথিবীর জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারে, এরকম কোনো কিছুর পথে আমরা যাইতে পারি না, সেই সুযোগটা আমাদের নাই। কিন্তু যদি এই ছেলেগুলোর হাতে অ্যাটলিস্ট তখন আলিম পর্যন্ত একটা সার্টিফিকেট থাকে, তখন ছেলেগুলো যেই বৈশ্বিক যে জ্ঞান চর্চার যে ধারা, সেখানে তারা নিজেদেরকে ওই রাস্তায় উঠাইতে পারবে। এবং যারা ওই রাস্তায় গেছেন তারা সফল হয়েছেন, এবং আমাদের কওমি মাদ্রাসা অঙ্গনে তাদেরকে সফল হিসেবে দেখানো হয়। কিন্তু তারা কীভাবে সফল হয়েছেন এই প্রশ্নটা কেউ কখনো করে না। আজকে আমরা একজন ইফতেখার জাবেলকে নিয়ে গর্ব করি, একজন ইউসুফ সুলতানকে নিয়ে গর্ব করি, কিন্তু তারা কিভাবে ওই পর্যন্ত গিয়ে পৌঁছলেন, ওই প্যাথটা, ওই রাস্তাটা আমরা আমাদের ছাত্রদেরকে ফলো করতে দিই না। তাহলে একটা ছেলে কওমি মাদ্রাসা থেকে যখন ফারিগ হবে তখন তার হাতে কেন সরকারি অন্ততপক্ষে 2টা সার্টিফিকেট থাকা উচিত? কারণ হইতেছে, যদি তার হাতে এই সার্টিফিকেট 2টা না থাকে তাহলে তার গন্তব্য কি হবে সেটা আমি শুরুতেই বলে আসছি। কিন্তু যদি তার হাতে একাধিক সার্টিফিকেট থাকে তখন স্বাভাবিকভাবেই প্রত্যেকটা ছেলে তো শিক্ষক হবে না। মাদ্রাসায় একটা মাদ্রাসায় 1 বছরে 30 জন 40 জন ছাত্র ফারিগ হয়, কিন্তু সেই তুলনায় শিক্ষক ওই পরিমাণ নেওয়া হয় না, ভালোদেরকে শিক্ষক হিসাবে নেওয়া হয়। তো এর পরিবর্তে এর অবশিষ্ট যারা আছে তারা কি করবে? তো যদি তাদের হাতে সার্টিফিকেট থাকে তাহলে তারা কি করতে পারে? যাদের যোগ্যতা কম, আমি ছোট থেকে শুরু করি, যাদের যোগ্যতা কম, দেখা যায় যে কিতাবী যোগ্যতা নাই, হয়তো সে মকবুল পর্যায়ের ছাত্র, জাইয়েদ পর্যায়ের ছাত্র, তাহলে ওই সার্টিফিকেট তাকে একটা ডিপ্লোমা করার রাস্তায় আগায় দেবে, এবং সে যে কোনো একটা বিষয়ে প্রায়োগিক একটা জ্ঞান এই বিষয়ের উপরে সে ডিপ্লোমা করে সে ওই পেশার দিকে অগ্রসর হইতে পারবে। যারা একটু মাঝামাঝি পর্যায়ে আছে, জাইয়েদ পর্যায়ের ছাত্র, এই সার্টিফিকেটটা তার জন্য একটা লাইফ লাইন। সে যদি এরপরে সাধারণ কোনো একটা জায়গা থেকেও যদি সে সাধারণ একটা সাবজেক্টে অনার্স করে, তাহলে তার জন্য বিসিএস এর রাস্তা খুলে গেল।
তারপরে সরকারি বিভিন্ন যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, আলিয়া মাদ্রাসাগুলো আছে, এগুলাতে সে শিক্ষকতার রাস্তায় ঢুকে গেল, সে কই মাদ্রাসায় সে হয়তো ওই মূল্যায়নটা পাবে না, কিন্তু তার ভিতরে যে ইলিম আছে এইটা সমাজের অন্যান্য জনগোষ্ঠীর পাওয়ার অধিকার আছে। তো এই রাস্তাটা তার জন্য যদি সার্টিফিকেট থাকে তাহলে খুলবে, যদি সার্টিফিকেট না থাকে তাহলে সেটার কোনো সুযোগ নেই। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে আমাদের মাদ্রাসা থেকে প্রত্যেক বছর অ্যাটলিস্ট 10% ছাত্র এরকম বের হয়ে আসে যারা বাংলাদেশের যে কোনো উচ্চ পর্যায়ের শিক্ষা দীক্ষায় তারা অত্যন্ত ভালো রেজাল্ট করবে, অত্যন্ত যোগ্যতা স্বাক্ষর রাখবে, কিন্তু এই ছেলেগুলার গন্তব্য হয় বড় বড় মাদ্রাসার শাইখুল হাদিস বা মুহাদ্দিস হিসাবে, এবং এইভাবে তারা জীবন দেখা যায় 15-20 বছর পার করে ফেলে, কিন্তু ওই অর্থে তার যে সম্ভাবনা ছিল, বৈশ্বিক জ্ঞান চর্চার মধ্যে তার যে অবদান রাখার সুযোগ ছিল, এটা তার হয়ে ওঠে না। বড়জোর সে একজন বড় মাদ্রাসার মুহাদ্দিস এই পর্যন্ত হয়, এবং এটার সবচেয়ে বড় ক্ষতি যেটা, যে এইটা একজন মানুষের ব্যক্তিগত সম্ভাবনাকে একেবারে রহিত করে, একেবারে নষ্ট করে দেয়। ফলে দেখা যায় আমাদের দেশে এরকম আলেম আছেন যিনি 30-40-50 বছর হাদিসের 10 দিচ্ছেন, কিন্তু উনার মৃত্যুর সাথে সাথে উনার সমস্ত কর্মকাণ্ডের ওইখানেই সমাপ্তি। ছাত্রদের দিক থেকে হয়তো একটা উদ্যোগ নেওয়া হয়, জীবনী ইত্যাদি স্মরণিকা, কিন্তু এটা মোটেই কিছু না। কিন্তু আমরা যদি আমাদের পূর্বসূরিদের কথা চিন্তা করি তাহলে দেখব যে পরবর্তীদের মধ্যে পূর্বসূরিরা বেঁচে থাকেন তাদের কাজের মাধ্যমে, কিন্তু আমাদের দেশের কওমি মাদ্রাসার সিস্টেমটা এরকম যে এইখানে যত ভালো ছাত্রই হোক তাকে দর্স তাদরিসের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয়, এবং তার যেই সম্ভাবনাগুলো আছে এগুলা বিকশিত করার সুযোগ থাকে না। এখন বলতে পারেন কেন সম্ভাবনা বিকশিত করার জন্য কি তাহলে উচ্চশিক্ষায় নিতে হবে, মাস্টার্স পিএইচডি ডিগ্রি নিতে হবে? এটা একটা সিস্টেম। আপনি যখন আপনার জ্ঞানকে, আপনার বুদ্ধিকে বৈশ্বিক পরিমণ্ডলে মানুষের সামনে প্রতিষ্ঠিত করতে চাইবেন, তখন অবশ্যই আপনার স্বীকৃতি দরকার। আপনি ব্যক্তিগতভাবে অনেক বড় হাস্তি হইতে পারেন, কিন্তু যদি দুনিয়ার মানুষের সামনে দুনিয়ার মানুষের উপযুক্ত করে আপনি তাকে উপস্থাপন করতে না পারেন, তাহলে এই জ্ঞান, এই চর্চা আলটিমেটলি এটার কোনো দাম নাই। হাদিসের মধ্যে আসছে না যে যে কোরআন জানে কিন্তু অন্যকে কোরআন শিখায় না, তার উদাহরণ হইল আতরের শিশির মতো। ঠিক আছে, মুখা ছিপিয়াটা আতরের শিশির মতো। এখন এটা খুবই স্থূল উদাহরণ এবং হয়তো পুরোপুরি সঠিকও না, কিন্তু আমাদের যারা এরকম দক্ষ আছেন, ভালো ছাত্র আছেন, আলেম আছেন, তাদের অবশ্যই এমন একটা জ্ঞান চর্চার মধ্যে যাওয়া উচিত যেন বৈশ্বিক পরিমণ্ডলে তার বক্তব্যের একটা দাম থাকে। আজকে আমরা তাকি উসমানী সাহেবকে চিনি, তার কথা সারা বিশ্বব্যাপী মানুষের কাছে গ্রহণযোগ্য। কেন? কিভাবে তিনি স্বীকৃতিটা পাইলেন? এরকম আরও অনেকে আছে যাদের বৈশ্বিক পরিমণ্ডলে স্বীকৃতি আছে, তারা কিভাবে সেটা নিচ্ছেন, কিভাবে সেই যোগ্যতাটা অর্জন করছেন। অবশ্যই বিশ্ব যেভাবে মানুষকে মূল্যায়ন করে ওই মানদণ্ডে তারা উত্তীর্ণ হয়েছিল। আমরা গত বছর আমাদের চিন্তার একটা প্রোগ্রামের মধ্যে আমরা দেখলাম মালিবাগের মুফতি আবদুল্লাহ মাসুম সাহেব, তিনি বললেন যে পাকিস্তানের এক একটা মাদ্রাসায় একজন মুহাদ্দিসের অনেকে ডক্টরেট ডিগ্রিওয়ালা শিক্ষক আছে, তো ওনারা জিজ্ঞাসা করতেছেন যে আপনাদের মাদ্রাসায় কতজন ডক্টরেট ডিগ্রি আছে, তো ওনার দেওয়ার মতো কোনো জবাব নেই। এই যে রাস্তাটা আমরা বন্ধ করতেছি, এবং এটা আমরা ইচ্ছা করে বা আমাদের সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করতেছি। তাহলে আমাদের মধ্যকার, আমাদের অঙ্গনে যেই ইলিম আছে, যে জ্ঞান আছে, যে দক্ষতা আছে, এটাকে বৈশ্বিক পরিমণ্ডলে সমস্ত মানুষের জন্য অ্যাভেলেবেল করার উপায় হইতেছে নিজেকে বৈশ্বিক পরিমণ্ডলের উপযুক্ত করে তোলা, এবং সেটার রাস্তা শুরু হয় এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম, এগুলো হইতেছে ফাউন্ডেশন। যদি একজন মানুষের এই ব্যক্তিগুলো না থাকে, তারপরে তার যত যোগ্যতাই থাকুক, ওই বিষয়গুলা সে কার্যকর করতে পারে না। বিশ্বের যে কোনো জায়গায় যদি কেউ পিএইচডি করতে চায়, মাস্টার্স করতে চায়, তাহলে তাকে আগের ধাপগুলার স্বীকৃতি নিয়ে আসতে হয়, আগের ধাপগুলার প্রমাণ করতে হয় যে আমি এই দক্ষতা আমার আছে। তো এই জন্য অবশ্যই বিশেষ করে যারা ভালো ছাত্র, যাদের গড় নাম্বার 70-এর উপরে, দাওরা হাদিস পাস করার সময় অবশ্যই তার হাতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের 2টা ডিগ্রি থাকা উচিত, এটা ফরজ। আচ্ছা, এখন প্রশ্ন হইতেছে আমরা এই ডিগ্রিটা কিভাবে নিব, পদ্ধতিটা কি? তো কওমি মাদ্রাসাগুলোতে বড় বড় করে বলা থাকে যে এখানে পরীক্ষা নেওয়া হবে না, এবং তাদের সঙ্গে নানান রকম করা হয়, খবরদারি করা হয়। তাতে কি মাদ্রাসার ছাত্ররা পরীক্ষা দেওয়া বন্ধ করে দিছে? মোটেই না, বরং বছর বছর ছাত্ররা পরীক্ষা দিতেছে, এবং যারা দিতেছে তারা ভালো করতেছে। হ্যাঁ, এরকম নমুনা আমাদের সামনে অজস্র আছে। তাহলে
পরীক্ষা নেওয়ার উপায়টা কি, পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার উপায়টা কি? আমার মনে হয় যে এখানে এই জিনিসটাকে একটা সিস্টেমের মধ্যে আনা উচিত। সবচেয়ে ভালো হয় যে আমরা যেই পড়াটা পড়তেছি এই পড়াটাকেই স্বীকৃতি আনা, এই পড়াটাকে স্বীকৃত করে তোলা। তো এটা যতদিন না হইতেছে এবং আশু সম্ভাবনা নাই যে হবে, ততদিন পর্যন্ত অবশ্যই আমাদের ছাত্রদেরকে এমন একটা সুযোগ করে দেওয়া উচিত যেন ছাত্ররা আমাদের ডিগ্রির সবচেয়ে কাছাকাছি যেই ডিগ্রিটা আছে, যেই পড়াশোনাটা আছে, এটার মাধ্যমে ছাত্ররা যেন একটা তারা একটা সার্টিফিকেট গ্রহণ করতে পারে। এক্ষেত্রে প্রসেসটা কী হবে? সিম্পল। এখনকার সময়ে আমাদের দাখিল আলিম পরীক্ষা দেওয়ার জন্য অন্য কোনো সার্টিফিকেটের প্রয়োজন পড়ে না, বিষয়টা অনেক সহজ হয়ে আসছে। তো একটা ছাত্র সরবেকার পরে রেজিস্ট্রেশন করবে, মেশকাত বিভাগ পরীক্ষা দিয়ে দাখিল পরীক্ষা দিবে, তারপরে তার দাওরা পড়া শুরু হবে এবং দাওরার পরে গিয়ে সে আলিম পরীক্ষা 1 বছর পরে আলিম পরীক্ষা দিবে। তো দেখা যায় যে এতে করে যেটা হয় যে যেরকম এই বছরে যেটা ঘটছে যে এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে গত আমাদের ক্লাস শিক্ষাবর্ষ শুরু হওয়ার মাত্র 2 সপ্তাহের মধ্যে। তো যারা এসএসসি পরীক্ষার্থী ছিল তাদের দাওরার বছরে প্রথম 2 সপ্তাহের ক্লাস গ্যাপ গেছে। এখন আপনি যদি কবি মাদ্রাসায় পড়ে থাকেন তাহলে বুঝবেন যে 1-2 সপ্তাহ অ্যাডজাস্ট করা এটা মোটেই কঠিন কিছু না, ঠিক আছে? তো এই জন্য এই বিষয়গুলো এটা স্বীকৃতভাবেই আসা উচিত, পদ্ধতিগতভাবেই আসা উচিত, যে নিয়মের মধ্যেই থাকা উচিত যে প্রত্যেকটা ছাত্র যার দক্ষতা আছে, যোগ্যতা আছে, সর্বেকার পর তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে এবং ওই বছরের এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করায় মেশকাতের পরীক্ষাগুলোকে, মেশকাতের ফাইনাল পরীক্ষাটাকে ওইভাবে অ্যাডজাস্ট করতে হবে যেন মেশকাত পড়ার পরে একটা ছেলে অ্যাটলিস্ট 3 মাস সময় পেয়ে সে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দিতে পারে। এই সুযোগটা থাকা উচিত এবং এর পরপর সে আলিমের জন্য রেজিস্ট্রেশন করে ফেলবে বা এইচএসসির জন্য রেজিস্ট্রেশন করে ফেলবে এবং দাওরা পড়ে ফেলবে, দাওরা শেষ করে তারপরে সে এইচএসসি পরীক্ষাতে বসবে এবং এরপরে রাস্তা তার জন্য খোলা। এতে করে যেটা হয় যে আমাদের পড়াশোনার খুব কম ঘাটতি দিয়েই আমরা আমাদের যে উদ্দিষ্ট, আমাদের যে লক্ষ্য, এটা আমরা হাসিল করতে পারি। তো এই ছিল আমার মোটামুটি বলার, যে আমরা আমাদের মাদ্রাসাগুলোতে যেইভাবে ছাত্রদেরকে নিরুৎসাহিত করা হয় এবং এটাকে রিজিকের মাসালার সঙ্গে মিলিয়ে দেখা হয়, এই জিনিসটা অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক। এটা রিজিকের মাসালা না, এটা বাস্তবতার মাসালা। এটা একজন মানুষ আত্মসম্মানের সাথে দুনিয়াতে বেঁচে থাকার মাসালা। যারা বড় শিক্ষক আছেন, বড় বুজুর্গ আছেন, বড় শাইখুল হাদিস আছেন, আপনাদের পরিস্থিতি ভিন্ন। আর যেই ছেলেটা আপনার মাদ্রাসায় আপনার কাছে পড়ে, যেই ছেলেটা গড়ে 50 নাম্বার পায়, তার বাস্তবতা ভিন্ন, তার দুনিয়াটা ভিন্ন। তাকে তার মতো করে বাঁচতে দেন, সুযোগটা দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।